বাংলাদেশের আগামী ১০০ বছরের দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি বলেও জানান তিনি বলেন, বাংলাদেশের আগামী ১০০ বছরের দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। আগামী ১০০ বছরের জন্য যেটা দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে জুলাই সনদ আমাদেরকে দিয়ে গেছে, সেটার ব্যাপারে সেটার পক্ষে জনগণের মতামত হ্যাঁ ভোটের মাধ্যমে আসাটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে বিভিন্ন জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করছেন, তাদের প্রতিনিধিতে নির্বাচিত হওয়াটা হচ্ছে আরেকটা দিক। ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন উৎসব মুখর হবে এবং অত্যন্ত ভালো। আইজিপি বাহারুল আলম বলেছেন, আগামী নির্বাচনে সহিংসতা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেওয়া হবে। এ সময় তিনি বলেন, অবৈধ অস্ত্র ২-১টা করে ধরা হচ্ছে, তবে এখনই সব উদ্ধার করা সম্ভব নয়। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সাথে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২৪,০০০। এসব কেন্দ্রে যাতে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা না হয়, সেজন্য পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেওয়া হবে, যা দিয়ে সবকিছু তদারকি করা সম্ভব হবে। আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ওনাদের বলেছি যে আমাকে এই জায়গাটা থেকে আপনাদের সমর্থন এবং আপনাদের গ্রিন সিগন্যাল দিতে হবে, সো দ্যাট আই ক্যান এনফোর্স ল উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। আমার যদি ভয় থাকে যে না, এটা বললে তো এনসিপির ওরা আমাকে ইয়ে করবে, এটা বললে তো অমুক বড় দল তারা এসে আমাকে ইয়ে করবে, এইটা যদি আমার ওসির ভিতরে, আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে, আমি তো পারবো না ইয়ে করতে। এইটাই আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আসলে চাচ্ছি যে আই নিড এ ভেরি ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি টু এক্সিকিউট ল। কারণ এটা করতে গিয়ে আমি যদি অন্যায় করি, অবশ্যই আপনারা আমাকে ধরবেন। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। অন্যদিকে কুয়াশা ও শীতের তীব্রতার সাথে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষরা। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে গবেষণা কম হয় এবং এ খাতে বাজেটও অপর্যাপ্ত। গবেষণার বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ফলাফল বাস্তবে প্রয়োগের উপর গুরুত্ব দেন বেশি। তিনি শনিবার ময়মনসিংহের নেপ মিলনায়তনে এক কর্মশালা উদ্বোধন শেষে তিনি কথা বলেন। তিনি জানান, জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবন মেরামত ও নতুন ভবন নির্মাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে। আমাদের এই যে একাডেমিটা, এই একাডেমিটা তো মূলত শিক্ষামূলক একাডেমি। আমাদের ন্যাপ মানে হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ফলে তাদেরই ম্যান্ডেট গবেষণা করার। বাস্তবে এটা প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু শুধুমাত্র প্রাইমারির সঙ্গে সম্পর্কিত না, এটা সম্পর্কিত অনেক সময় অন্যান্য মন্ত্রণালয়, আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাজনৈতিক অবস্থা, টোটাল অবস্থার উপর অনেক সময় নির্ভর করে। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং এ ঘটনায় ৫ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা টেকনাফ উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে কলাতলী বিচ সংলগ্ন এলাকা থেকে সেটিকে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়। কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে
সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয়। জনগণ এখন নিরাপদে জানিয়ে সারা দেশে আগের চেয়ে বিশৃঙ্খলার পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গুনি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত বলেও জানান তিনি। দুপুরে নারায়ণগঞ্জে অত্যাধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও নির্বাচনের নিরাপত্তা পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, দেশে স্বৈরতন্ত্র নির্ভর করে জনগণ ও ভোটের উপর নয়। দেশের 4টি বিভাগ আছে যারা অন্যভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করে। সরকার শেষ পর্যন্ত বাহিনীকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি। কাঠামোগত সংশোধন প্রয়োজন হয়ে গেছে যুগের পরিবর্তনের কারণে, টেকনোলজির পরিবর্তনের কারণে। মন মানসিকতার পরিবর্তনটা খুব বেশি রকম আনতে হবে মানুষের মধ্যে, বিশেষ করে যারা প্রশাসনের ভিতরে। প্রশাসন বলতে এখানে কিন্তু সবই, পুরো সিভিল সার্ভিসের কথাই বলছি আমি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেছেন, কক্সবাজারকে গত 16 বছর ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে শনাক্ত করা হয়েছিল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেশের সম্পদ, একে রক্ষা করতে হবে। সৈকতকে পরিচ্ছন্ন রাখতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে। সকাল 10টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমুদ্র সৈকতের লাবণীতে ইস্পার উদ্যোগে সচেতনতামূলক এই কর্মসূচি চলাকালে মেয়র পর্যটকদের সাথে কথা বলেন এবং সৈকতে পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে 2 পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং আরও একজন পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জেলার 3টি কেন্দ্রে সব ঘটনা ঘটে। জেলা প্রশাসক আফরোজা আক্তার জানান, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে সাতক্ষীরা এ করিম বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থীকে 15 দিনের কারাদণ্ড এবং আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে জাহিদা খাতুন নামে আরেক পরীক্ষার্থীকে 10 দিনের কারাদণ্ড ও 200 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে যথাক্রমে আরও 5 দিন ও 3 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুর ও জামালপুরে সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে 2 দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 8 ও 9 জানুয়ারি শেরপুর জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকুন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনকালীন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনে আইন কানুন ও নৈতিকতা সম্পর্কে দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ। এবং যাদের রাজনৈতিক দল, দলীয় প্রার্থীরা, বড় দলের প্রার্থীরা, তো তারা তাদের পিছনে মানুষ থাকবে, তাদের পিছনে সাংবাদিকও থাকবে। কিন্তু ওই যে বলে না যে মদিনার ঘরে ঘরে আনন্দ, শুধু একটি বালক একা, ওই একা বালকটা হচ্ছে জুলাইয়ের বালক, একা বালকটা হচ্ছে জুলাইয়ের শহীদ, জুলাইয়ের আহত। তাদের দাবি নামাটা কি ছিল? তারা তো এমপি প্রার্থী করার জন্য শুধু জীবন দেয় নাই, তারা তো একটা সরকার বদলের জন্য শুধু জীবন দেয় নাই। গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় নকলের চেষ্টা চালানোর অপরাধে 51 জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ, যার মধ্যে 17 জন নারী। পরীক্ষা শহর ও আশপাশের পলাশবাড়ি ও ফুলছড়ির মোট 43টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্র পরিদর্শকরা তাদেরকে আটক করে শরীরে লুকানো কথা বলার ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেন এবং পুলিশে হস্তান্তর করেন। আটক পরীক্ষার্থীরা পরে আদালতে সোপর্দ করা হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা চাচ্ছি, পরীক্ষা কর্তৃপক্ষ সহ সবাই আমরা চাচ্ছি যে এই চক্রটাকে যাতে আমরা ধরে ফেলতে পারি। চক্রের নিশ্চয়ই পেছনে কেউ আছে, একটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি। তো কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। কুমারখালী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাসুর রানার সঞ্চালনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন
কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, আধিপত্যবাদ বিরোধী মঞ্চের কুষ্টিয়ার প্রধান পৃষ্ঠপোষক সুলতান মারুফ তালহা, জুলাই যোদ্ধা মাশরাফুল ইসলাম তিহা, নয়ন হোসেন রবিন সহ অনেকে উপস্থিত ছিলেন। সিএমপির ডিবি উত্তর ও পাঁচলাইশ থানার যৌথ অভিযানে আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় মূল হোতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৯০ ভরি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল। গতকাল বিকেলে পাঁচলাইশ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান জানায়, গত ৪ জানুয়ারি ভোরে আতুরার ডিপো এলাকার ডিবি পরিচয়ে ডাকাতরা সিএনজি থামিয়ে ৩৫টি স্বর্ণের বারসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে গোপন তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে সুমন চন্দ্র দাসের নেতৃত্বাধীন চক্রটিকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর এলাকা থেকে কাগজের বাক্সে লুকানো ২৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে আগে পুলিশের চাকরি করত, তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো সে আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে এবং চাকরিচ্যুতির কারণে তার পেশা, তার যে স্বভাবগত কারণে টোটালি বলতে তাদের পারিবারিকভাবে তারা এই ধরনের এই অপরাধ কর্মের সাথে জড়িত এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে। লাস্টলি আমরা আবার তাকে গ্রেপ্তার করেছি এবং আগামীতে যেন সে এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত হতে না পারে তাদেরকে আমরা আইনের আওতায় যথাযথভাবে আইনি ব্যবস্থা নেব। ঢাকার ধামরাইয়ে চলতি মৌসুমে প্রায় ৭,৮৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, কিন্তু অতিরিক্ত শীত এবং ঘন কুয়াশার স্থায়িত্ব হওয়ার কারণে সরিষার ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সরিষা চাষিদের সাথে ধামরাই উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন। অতিরিক্ত শীত এবং ঘন কুয়াশার কারণে কিছুটা ক্ষতি হলেও ফলনের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। নেত্রকোনায় ফসলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা চাষে হলুদের সমারোহ। বোরো আমনের মাঝামাঝি কৃষকরা সরিষা উৎপাদন করে এবার ব্যাপক লাভবান হয়েছেন। তারা সরকারি সহযোগিতা যেমন পেয়েছেন, তেমনি ফলনও ভালো হয়েছে। ধানের পাশাপাশি সরিষা উৎপাদন লাভজনক হওয়ায় সফল কৃষকরা তাদের সাথে আছেন বলে জানায় জেলা কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত ৩ বছরের তুলনায় নেত্রকোনার 10টি উপজেলায় সরিষার চাষ বেড়েছে প্রায় ২.৫ গুণ। বোরো আমন ধান আবাদের 2 ফসলের মাঝামাঝি সরিষা চাষে ক্রমেই আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে ফলন ভালো হচ্ছে, লাভও হচ্ছে তুলনামূলক বেশি। আবাদ বেড়েছে কৃষকের আশার আলো। মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত হলুদ ফুল যেন প্রকৃতির গায়ে হলুদ মেখেছে। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের কৃষক সৈয়দ আল মামুন কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় কয়েক বছর ধরে তার জমিতে সরিষা উৎপাদন করে আসছে। প্রতি বছর লাভবান হয়ে এবারও 30 কাঠারও বেশি জমিতে সরিষা চাষ করে লাভের মুখ দেখেছেন তিনি। আমার এই সরিষাটার জাত হইল এটা বাড়ি 14, এটা বাড়ি 14, 17 এগুলো। আমি বরাবর এই বাড়ি 14টাই করি, কারণ এটা সুবিধা হইলো, এটা জীবনকাল হইলো কম, 75 থেকে 80 দিন। এর মধ্যে এটা আপনার এই উৎপাদনটা ঘরে তোলা যায়। কিভাবে লাভবান হই, আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে আমাদের ইউনিয়নে নিযুক্ত, তারা আমাদেরকে যথেষ্ট সহায়তা করে। কৃষক মামুনের সরিষা চাষ দেখে উৎসাহিত হয়ে অন্য কৃষকরাও এবার সরিষা চাষ করছেন। আগামীতেও এই চাষ অব্যাহত রাখবেন বলে জানান তারা। 30 কাঠার উপরে জমি করছে সরিষা, তো মোটামুটি উনিও লাভবান, আর উনারে দেখেই কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি এবং আমিও 9 কাঠা জমি এবার করছি, মোটামুটি ভালোই ফসল। ইনশাল্লাহ মামুন চাষা যে করতেছে এটা দেখিয়ে সবাই আগ্রহ বাড়তেছে সরিষার প্রতি। আগামী সিজনে আমরা করবো আর অন্য সাথে বাইরে করবো। মামুন ভাই সরিষা দেখিয়া এবার আমরাও করছি, ইনশাল্লাহ আমরা ভালো হয়েছে। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানিয়েছেন, এবছর সরিষার আবাদের লক্ষ্যমাত্রা 13,500 হেক্টর। এখন পর্যন্ত 12,000 হেক্টর অর্জিত হয়েছে। শৈত্যপ্রবাহে সরিষা চাষ যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শৈত্যপ্রবাহ এবং কুয়াশা আবহাওয়ায় যেগুলো ফুল ঝরে গেছে এবং ফুল ঝরে যাওয়ার পরে তাদেরকে সেই জমিগুলোতেও আমাদের ছত্রাকনাশক স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আর ধানের পাশাপাশি আমাদের সরিষা লাভজনক পর্যায়ে আছে। এই লাভজনকতা বোঝানোর প্রেক্ষিতে কিন্তু এবং কিছু সফল চাষি আছে যারা আমাদের সাথে আছে এবং তাদের দেখা দেখিতে কিন্তু আজকে আমাদের এই সরিষা উৎপাদনের সম্প্রসারণ ঘটেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী চরাঞ্চলের শীতার্ত দরিদ্র দুস্থ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন কুষ্টিয়ার 22 বিজিবি ব্যাটালিয়ন।
মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে আজ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পাখির উড়াচর, উত্তর ধলডাঙ্গা, দই খাওয়ার চর, মাদারগঞ্জ ও ময়দানচর এলাকায় অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে মোট 700টি কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে বিজিবি সীমান্তবর্তী জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং তাদের আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতায় বড় বলদিয়া সীমান্তে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সীমান্ত ব্যাংক। শনিবার সকাল 10:30টায় সময় চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বড় বলদিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান মানিক, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস, বড় বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ শহীদুল ইসলাম। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রামের উদ্যোগে পতেঙ্গা নাবিক আবাসিক এলাকায় গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন বিএনএফডব্লিউ এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় সংগঠনের চট্টগ্রাম শাখার চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। বিএনএফডব্লিউ এর জানায়, নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় চট্টগ্রাম সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে 41 বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কৈখালী স্টেশনের একটি বিশেষ দল শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে 1,84,500 টাকা মূল্যের 41 বোতল বিদেশি মদসহ মোহাম্মদ শফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। মুন্সিগঞ্জের গজেরিয়ায় অটোরিকশা চালক শাহজালাল হত্যাকাণ্ডের ৩৫ দিন পর হত্যার রহস্য উন্মোচন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 2 অভিযুক্তকে আটক এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী নিহত শাহজালালের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো ইব্রাহিম ওরফে সাগর ও কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার দাউদের খোড়া গ্রামের ফাহিম। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ইব্রাহিম ওরফে সাগরকে ও রাত 9টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় থেকে ফাহিমকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী কুড়িগ্রাম কোতোয়ালি থানা এলাকায় ফাহিমের বাড়ি থেকে নিহত শাহজালালের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলায় 9 নম্বর ওয়ার্ড চরজানপুর 20 কাঠালী এলাকায় ফসলি জমির মাটি কেটে ঘের নির্মাণের প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একাধিক ভেকু দিয়ে ফসলি জমির মাটি কেটে বাঁধ তৈরি করা হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এর ফলে কৃষকরা হারাতে বসেছেন তাদের ফসলি জমি। পাশাপাশি চরের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের শাখা খাল বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। গোসাইহাট উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ঘের কাটার শুরুতেই এসব বন্ধ না করলে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা কাউড়িখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল 2 আসনের বিএনপি প্রার্থী ডক্টর AZM ফরিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি SM শাহিন বিপ্লব সহ অনেকে। গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এরশাদনগর জাতীয়তাবাদী ফোরাম টঙ্গী পূর্ব থানা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। কামরুল ইসলাম কামুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। ফরিদপুরে ভাঙ্গায় কৃষকদের কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান করা হয়েছে। উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ও অবদানের জন্য এলাকার অর্ধশতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হেলেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মালিয়া আক্তারের সভাপতিত্বে, কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং মিজান খালাসির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর খান। মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিএনপি নেতারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জোরদারের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি আমজাদ হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। গাজীপুর প্রেস ক্লাবে নতুন সদস্যদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উপসচিব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম, গাজীপুর জেলা পরিষদের গোয়েন্দা বিভাগের পরিদর্শক আবুল বাশার, গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, ফারদিন ফেরদৌস, নাসির আহমেদ, ইকবাল আহমেদ সরকার, আমিনুল ইসলাম, বিলাল হোসেন। শেরপুরে ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌর মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলে। এটি শেরপুরের একটি ঐতিহ্যবাহী লোকজ মেলা, যা ২০০ বছরের বেশি সময় ধরে চলছে বলে জানায় স্থানীয়রা। মেলায় বিভিন্ন ধরনের পিঠা, মুড়ি, মোয়া, নিমকি, তিলের খাজা, মিষ্টি এবং অন্যান্য মুখরোচক খাবার পাওয়া যায় এবং মাটির তৈরি খেলনা, প্লাস্টিকের সামগ্রী, প্রসাধনী, চুড়ি, মালা এবং গৃহস্থালী সামগ্রীর দোকান বসে। ঘোড়দৌড়, লাঠি খেলা, সাইকেল রেস, কুস্তি ও মিউজিক্যাল চেয়ারের মতো লোকজ খেলাধুলা মেলাকে প্রাণবন্ত করে তোলে। প্রতি বছর হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর ঢল নামে, যা মেলায় উৎসবের আমেজ তৈরি করে। প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে চলছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল, যেখানে থাকছে এক্সাইটিং সব জান অ্যান্ড গেমস। লটস অফ ফানের সাথে অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস আয়োজন করেছে এই বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরে শুরু হয়েছে বেকম্যানস বিস্কুট ফেস্টিভ্যাল ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। ফেস্টিভ্যালের 10ম আসর চলবে 9 ও 10 জানুয়ারি। নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য বেকম্যানস বিস্কুট ফেস্টিভ্যাল সকলের জন্য মুক্ত আছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, কনজিউমারদের ভালো থাকার জন্য প্রয়োজন সুস্থ বিনোদনের, যা অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।